ইউথ টেক বিডির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয় বাংলা সাহিত্য, আর টপিক হল রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস। এটা আমাদের দ্বিতীয় লেকচার। রবীন্দ্রনাথের ১৩টা উপন্যাস, পরীক্ষার জন্য সবগুলো মনে রাখাটা একটু কঠিনই মনে হয়, তাই না? চলুন আজকের এই আলোচনায় আমরা এই বিশাল সাহিত্য জগৎটাকে পরীক্ষার জন্য একেবারে সহজ করে ফেলি। দেখুন, রবীন্দ্রনাথ ঠাকুর মোট ১৩টি পূর্ণাঙ্গ উপন্যাস লিখেছেন। হ্যাঁ, অনেক সময় তার প্রথম দিকের কাজ করুণাকে ধরে সংখ্যাটা ১৪ বলা হয়। যেভাবেই দেখি না কেন, এটা মানতেই হবে যে তার কাজের পরিধি কিন্তু বিশাল। তো আসল প্রশ্নটা হলো, পরীক্ষার্থীদের জন্য এতগুলো নাম, এত চরিত্র আর থিম মনে রাখা কি আদৌ সম্ভব? এটা সত্যি একটা বড় চ্যালেঞ্জ। তবে একদম চিন্তা করবেন না, কারণ আমরা একটা খুব সহজ কৌশলের মাধ্যমে এই ব্যাপারটা সমাধান করতে যাচ্ছি। আমাদের আজকের কৌশলটা খুব সোজা। প্রথমে আমরা ফোকাস করব সবচেয়ে গুরুত্বপূর্ণ ৫টা উপন্যাসের ওপর। এরপর বাকি যেগুলো আছে সেগুলো খুব দ্রুত একবার দেখে নেব। আর সব শেষে পুরো আলোচনাটার একটা সারাংশ থাকবে, যেটা পরীক্ষার আগে এক নজরে রিভিশন দেওয়ার জন্য দারুণ কাজে আসবে। তো আমাদের কৌশলের প্রথম ধাপ, আমরা সেই ৫টি উপন্যাসের উপর মনোযোগ দেব যেখান থেকে পরীক্ষায় সবচেয়ে বেশি প্রশ্ন আসে। চলুন আর দেরি না করে প্রথমটা দিয়েই শুরু করা যাক। আমাদের তালিকার একেবারে প্রথমে আছে চোখের বালি, যেটা ১৯০৩ সালে প্রকাশিত হয়। আর এটাকে বলা যায় বাংলার সাহিত্যের একটা মাইল ফলক। চোখের বালিকে কিন্তু শুধু একটা সাধারণ উপন্যাস ভাবলে ভুল হবে। এটাই বাংলা সাহিত্যের প্রথম সফল মনস্তাত্ত্বিক উপন্যাস। এখানে চরিত্রগুলোর ভেতরের জটিলতা, বিশেষ করে বিনোদিনীর মানসিক টানাপোড়েন, পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। এরপর আসছে গোরা, যা প্রকাশিত হয় ১৯১০ সালে। এটা শুধু একটা উপন্যাস না, এর বিষয়বস্তুর গভীরতা আর বিশালতার কারণে একে প্রায় একটা মহাকাব্যের সাথে তুলনা করা হয়। গোরাকে বলা হয় রবীন্দ্রনাথের মহাকাব্যিক উপন্যাস। এর মূল সংঘাতটা হল উগ্রজাতীয়তাবাদ, ধর্ম আর ব্যক্তিগত পরিচয়ের মধ্যে। পরীক্ষার জন্য গোরার যে আইডেন্টিটি ক্রাইসিস বা আত্মপরিচয়ের সংকট, সেটা কিন্তু খুব ভালোভাবে মনে রাখতে হবে। আমাদের তালিকার ৩ নম্বর উপন্যাস ঘরে বাইরে। এর রাজনৈতিক এবং মানবিক দ্বন্দ্ব এতটাই জটিল যে এটা নিয়ে একটু আলাদাভাবে আলোচনা করাটা খুব দরকার। ঘরে বাইরে উপন্যাসের পটভূমি হল বঙ্গভঙ্গ বিরোধী স্বদেশী আন্দোলন। এটা একটা পুরোদস্তুর রাজনৈতিক উপন্যাস, যেখানে নিখিলেশ, বিমলা এবং সন্দীপ, এই ৩টা চরিত্রের মাধ্যমে সেই সময়ের সমাজের আদর্শগত সংঘাতটাকে তুলে ধরা হয়েছে। এখানেই উপন্যাসের মূল সংঘাতটা একদম পরিষ্কার হয়ে যায়। দেখুন, একদিকে আছে সন্দীপের উগ্র জাতীয়তাবাদ, আর ঠিক তার বিপরীতে আছে নিখিলেশের মানবতাবাদী আদর্শ। এই দুই বিপরীতধর্মী চিন্তার দ্বন্দ্বই কিন্তু উপন্যাসটাকে এগিয়ে নিয়ে যায়। আমাদের তালিকার পরের উপন্যাস হল যোগাযোগ, যেটা ১৯২৯ সালে প্রকাশিত হয়। এটাকে বলা যেতে পারে বিংশ শতাব্দীর সামাজিক পরিবর্তনের একটা অসাধারণ দলিল। এই উপন্যাসের একেবারে কেন্দ্রে আছে পুরনো অভিজাত পরিবারের কুমুদিনী আর নব্যধনী ব্যবসায়ী মধুসূদনের সম্পর্ক। তাদের এই সংঘাতের মধ্যে দিয়েই রবীন্দ্রনাথ সেই সময়ের সামাজিক পরিবর্তন আর নারী পুরুষের সম্পর্কের জটিলতাকে তুলে ধরেছেন। আর পরীক্ষার জন্য এটা বেশ জনপ্রিয় একটা বিষয়। আমাদের মূল ৫টি উপন্যাসের একেবারে শেষটা হল শেষের কবিতা, যেটা যোগাযোগ উপন্যাসের একই বছরে, অর্থাৎ ১৯২৯ সালে প্রকাশিত হয়েছিল। নামটা শুনে অনেকেই কিন্তু বিভ্রান্ত হয়ে যান, তাই মনে রাখবেন শেষের কবিতা কোনো কবিতার বই নয়, এটা একটা পুরোদস্তুর উপন্যাস। এর কাব্যিক সংলাপ আর আধুনিক ভাষা অমিত লাবণ্যের প্রেমের এক নতুন দর্শনকে তুলে ধরে, যা পরীক্ষার জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আচ্ছা, মূল ৫টি উপন্যাস তো আমরা দেখলাম। এবার চলুন বাকি আর কয়েকটি গুরুত্বপূর্ণ উপন্যাস খুব দ্রুত দেখে নিই, যেখান থেকে প্রায় কিন্তু ১-২টা প্রশ্ন চলে আসে। আসুন এক ছটকায় দেখে নিই। বউ ঠাকুরানীর হাট হল তার প্রথম প্রকাশিত উপন্যাস। রাজর্ষি থেকে পরে বিসর্জন নাটকটা তৈরি হয়। নৌকাডুবির মূল বিষয় হল পরিচয় বিভ্রাট, আর ৪ অধ্যায় হল তার লেখার সর্বশেষ উপন্যাস। ব্যাস, প্রতিটি উপন্যাসের এই একটা করে তথ্য মনে রাখলেই চলবে। আমরা প্রায় আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি।
এবার সব তথ্যকে একসাথে করে একটা ফাইনাল সারাংশ দেখব, যেটা পরীক্ষা ঠিক আগের মুহূর্তে রিভিশন দেওয়ার জন্য একদম পারফেক্ট। তাহলে পুরো আলোচনাটাকে যদি এক নজরে দেখতে চাই কি দাঁড়ায়? প্রথম মনস্তাত্ত্বিক উপন্যাস কোনটা? চোখের বালি। বৃহত্তম উপন্যাস কোনটা? গড়া। স্বদেশী আন্দোলন নিয়ে লেখা ঘরে বাইরে। আর সর্বশেষ উপন্যাস 4 অধ্যায়। দেখুন, এই কয়েকটি তথ্য মনে রাখলেই কিন্তু পরীক্ষার অনেকগুলো প্রশ্নের উত্তর দেওয়া সহজ হয়ে যাবে। এই আলোচনার শেষে একটা প্রশ্ন থেকে যাক, এতগুলো চরিত্রের মধ্যে বিনোদিনী, গোরা, নিখিলেশ বা অমিত কাকে আজকে সমাজের জন্য সবচেয়ে বেশি প্রাসঙ্গিক বলে মনে হয়? বিষয়টা নিয়ে ভাবলে দেখবেন রবীন্দ্রনাথের কাজগুলো আরও জীবন্ত হয়ে উঠবে। আজকের লেকচার এই পর্যন্তই। এই টপিকটা আরও ভালোভাবে বোঝার জন্য আপনারা আপলোড করা অডিও পডকাস্টটা শুনতে পারেন, যার লিঙ্ক আর কিছু গুরুত্বপূর্ণ নোট ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে। আর হ্যাঁ, আমাদের ইউথটেক বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে, বেল বাটন চাপতে আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।